দেখো আজকাল মেলের প্রচলন সর্বত্র রয়েছে এবং আমি মেল লিখতে জানি না এই কথাটা বললে কেউ শুনবে না, কেউ মানবেও না। প্রফেশনাল যে কোনো কথাবার্তা যদি কারোর সাথে আমাকে বলতে হয়, ফর্মাল সেটিং এর ক্ষেত্রে আমাকে সমস্ত ক্ষেত্রে মেল লিখতে হবে। এবং তুমি যদি নিজের চাকরি সূত্রে কোথাও ভালো জায়গায় নিজেকে দেখতে চাইছো, তাহলে সেই ক্ষেত্রেও তোমাকে জানতে হবে যে প্রফেশনাল মেল সুন্দরভাবে কি করে লিখতে হয়। কিন্তু প্রফেশনাল মেলে যাওয়ার আগে আমাকে এইটুকু বুঝতে হবে যে আমি মেল কিরকম ভাবে লিখবো। নর্মাল একটা বেসিক মেল, যেরকম আমি যদি জব অ্যাপ্লিকেশনের জন্য কোনো মেল লিখি, সিম্পল এই মেলটুকু আমি কিভাবে লিখবো, আজকে আমার শরীর খারাপ লাগছে অফিসে যাব না, এইটুকু জিনিস ম্যানেজারকে জানাবো মেল করে, কিভাবে জানাবো। আরো সিনারিও দিচ্ছি, যেরকম ধরে নাও আমি কোনো কোর্সের জন্য কোনো ইনস্টিটিউটে অ্যাপ্লাই করব, আমি সেখানে তাদেরকে মেল করছি কোর্সের এনকোয়ারির জন্য, তাহলে সেক্ষেত্রে আমি মেল করব কিভাবে। যেরকম আমি তোমাদেরকে বলি যে তোমাদের যদি কোর্সের কোনো ডিটেলস জানতে হয় তাহলে আমাকে মেল করো, বা ভর্তি হতে চাইলে আমাকে মেল করো। কিন্তু সেই ক্ষেত্রে মেল খুলে দেখা যায় যে প্রচুর ভুল রয়েছে। কেউ খালি হাই লিখে মেল পাঠিয়ে দিয়েছে, তাও আবার সাবজেক্ট লাইনে, বা দেখা যাচ্ছে যে সাবজেক্ট লাইনের গোটা মেল লিখে পাঠিয়ে দিয়েছে, মেলের বডি পুরো ফাঁকা। এবং অনেককে দেখা যায় যে সাবজেক্ট লাইনে কিচ্ছু না লিখে কেবলমাত্র একটা ওয়ার্ডে বা একটা সেন্টেন্স লিখে মেল পাঠিয়ে দিয়েছে, উইদাউট এনি গ্রিটিংস, উইদাউট এনি রিগার্ডস। চলো তাহলে আজকে আমরা শিখবো যে এরকম কিছু মিস্টেক যেগুলো আমরা মেল লেখার সময় একদমই করব না, আর তার সাথে সাথে আমি তোমাদের শেখাবো যে মেল লেখার সঠিক প্রসিডিওর কি। তো চলো আমি চট করে মেল ওপেন করে নিয়েছি। এবার দেখো, মেল লিখতে যতই ভয় লাগুক না কেন, প্রথম যে কোনো জিনিসের শুরুটাই আমাদের কাছে একটু ডিফিকাল্ট মনে হয়, বাট দেন আমরা একবার দুবার করতে করতে শিখে যাই। যত তোমরা প্রফেশনাল মেইলস পড়বে এবং যত আস্তে আস্তে করে তোমরা কাজের জগতে যাবে, মেল আদান প্রদান যত করবে, তত তোমরা মানুষের থেকে শিখবে যে সুন্দর করে মেল কিরকম ভাবে লিখতে হয়। দেখো, মেল লেখার অনেক রকমের কায়দা রয়েছে। অ্যাডভান্স মেল রাইটিং এর ব্যাপারে আজকে আমি কথা বলছি না, আজকে আমি কথা বলছি যে বিগিনার্সরা, অর্থাৎ যারা একদমই মেল লিখতে জানো না, তারা কিরকম ভাবে মেল লেখা শুরু করবে। তো তার আগে কিছু ফিচার্স রয়েছে যেগুলো আমাদের একটু জেনে নেওয়া দরকার। কয়েকটা বিষয় একটু জেনে নিলে আমাদের সুবিধা হয় মেল লিখতে। যেরকম ধরে নাও যে আমি কাউকে কোনো পিকচার পাঠাবো, কিরকম ভাবে পাঠাবো। আমি যদি চাই কাউকে, যেরকম আমরা অনেক সময় হয় যে ফেসবুকে পোস্টে আমরা ট্যাগ করি কাউকে, রাইট? তো আমরা যদি মেলে চাই যে কাউকে আমাদের মেলের ব্যাপারে জানিয়ে রাখতে, তাহলে আমরা সেই জিনিসটা কিরকম ভাবে করবো। তো প্রচুর জিনিস রয়েছে যেগুলো তোমাদের আজকে শিখিয়ে রাখবো। চলো তাহলে শুরু করা যাক। প্রথমেই দেখো, আমাদের কাউকে মেল লেখার জন্য কি দরকার। আমরা সবাই জানি একটা ইমেল আইডি দরকার। তো তুমি যদি কাউকে মেল লিখতে চাও, তাহলে তোমাকে কি করতে হবে, একটা ইমেল আইডি ক্রিয়েট করতে হবে, এবং যাকে তুমি মেল লিখতে চাইছো তার মেল আইডিটা তোমাকে জানতে হবে। ঠিক যেরকম ফোন নাম্বারের, তুমি যদি কাউকে কল করতে চাও তোমার কাছে একটা নাম্বার থাকতে হবে, এবং যাকে কল করতে চাইছো তার ফোন নাম্বার তোমাকে জানতে হবে। সো এখানে মেলের ক্ষেত্রেও সেম, ভালোভাবে আমাদেরকে এখানে তার মেল আইডি পুট করতে হবে। এবং মেল আইডি পুট করার সময় একটা জিনিস মাথায় রাখবে যে সমস্ত কিছু কিন্তু এখানে ছোট হাতে হবে। এবং যদি আমাদের মনে হয় যে এই ক্ষেত্রে আমরা একের অধিক ব্যক্তিকে মেল লিখতে চাইছি, সেক্ষেত্রে কিন্তু আমরা 2 সেকশনে গিয়ে তাদের ইমেল আইডি অ্যাড করতে পারি। তো যেরকম এখানে দেখে নাও, 2 সেকশনে তোমরা আমাকে মেল লিখবে, রাইট? বা আমি এখানে হয়তো নিজেকেই নিজে মেল লিখছি, তো আমি 2 সেকশনে যাব, আমি নিজের মেল আইডি পুট করব adistteaching@gmail.com, অ্যান্ড এর পরে যদি আমার মনে হয় আর কারোর মেল আইডি পুট করব, তাহলে এর পাশাপাশিও আমি সেটা করতে পারি। 2 সেকশনে তোমরা যাদের যাদের মেল আইডি অ্যাড করবে তাদের প্রত্যেকের কাছে কিন্তু মেল যাবে, এবং তারা প্রত্যেকেই একে অপরকে দেখতে পাবে। অর্থাৎ আমি যদি আমাকে ছাড়া আর কাউকে মেল পাঠাই, সে দেখতে পাবে যে আমি নিজেকেও এখানে মেল পাঠিয়েছি, আর যাদের যাদের পাঠিয়েছি সবাইকে সে দেখতে পাবে। এরপরে আসে সিসি সেকশন। সিসি এর ফুল ফর্ম হচ্ছে কার্বন কপি। এইখানে আমরা যাদেরকে এই কনভারসেশনাল লুপে রাখতে চাই, অর্থাৎ আমরা এই মেল সম্পর্কে যাদেরকে আপডেটেড রাখতে চাই, যাদেরকে জানিয়ে রাখতে চাই যে ভাই এই মেলটা আমি করেছি, তুমি জাস্ট জেনে রাখো, তাহলে সেই ক্ষেত্রে আমরা তাকে এখানে সিসি তে রাখতে পারবো। ওকে, এরপরে আসছে বিসিসি, অর্থাৎ এর ফুল ফর্ম হচ্ছে ব্লাইন্ড কার্বন কপি। ব্লাইন্ড বলার একটা কারণ রয়েছে এখানে। ব্লাইন্ড বলার কারণটা হচ্ছে এইখানে বিসিসিতে আমি যাকে রাখবো একটা গোলমাল আছে। গোলমাল হচ্ছে কি আমি বোঝাতে চাইছি, 2 আর সিসিতে যারা থাকবে তারা কিন্তু বিসিসিতে যে আছে তাকে দেখতে পাবে না। অর্থাৎ বিসিসিতে আমরা এমন কোনো মানুষকে রাখবো যাদেরকে আমরা বাকিদের থেকে একটু লুকিয়ে রাখতে চাইছি। অর্থাৎ আমি মেলটা তাকে পাঠাচ্ছি, কিন্তু আমি কাউকে জানাতে চাইছি না যে আমি মেলটা তাকে পাঠিয়ে রাখছি, বা তাকে আমি মেলের ব্যাপারে ইনফর্ম করেছি, বা সে মেলে রয়েছে, হি ইজ আ পার্ট অফ দিস মেল।
তো সেটা আমি কাউকে জানাতে চাইছি না। এবং শুধু তাই নয়, সিসি বিসিসিতেও কিন্তু আমরা ঠিক 2 এর মতন অনেকের মেল আইডি অ্যাড করতে পারি, কিন্তু বিসিসির একটা খুব সুন্দর জিনিস হচ্ছে যেহেতু সমস্ত জিনিসটাই সিক্রেট, তার জন্য বিসিসিতে আমি যদি একের অধিক মেল আইডি অ্যাড করি সেক্ষেত্রে কিন্তু একে অপরকেও কেউ দেখতে পাবে না। ধরুন আমি এখানে একসাথে 20 জনকে মেল পাঠিয়েছি বিসিসিতে লিখে। জেনারেলি এটা কখন হয়, যেরকম আমার কাছে প্রচুর মেল আসে এবং যে কোম্পানিগুলোর থেকে মেল আসছে বা হয়তো যে স্পন্সরের জন্য মেল আসছে তারা হয়তো চায় না আমি অন্য ক্রিয়েটার্সদের নাম জানি, বা আমি হয়তো যে ইমেলটা আমাকে পাঠানো হয়েছে আমি তাদের মেল আইডি জানি সেটা তারা জানাতে চায় না আমাকে। তো এই বিষয়টার ক্ষেত্রে তারা কি করবে, তারা আমাকে বিসিসিতে রেখে মেল করবে। কারণ এই ক্ষেত্রে কি হচ্ছে, আমি আর যে যে ক্রিয়েটারদের মেল পাঠিয়েছে সেটা কিন্তু আমি দেখতে পেলাম না। আমি মেলটা ঠিক পেয়ে গেছি কিন্তু অন্য ক্রিয়েটার্সদের মেল আইডি আমি কিন্তু পাইনি। আমাকে কিন্তু 2-তে রাখেনি। 2-তে রাখলে কি হয়, আমি দেখতে পাবো যে আমাকে 2-তে রেখেছে, আমার কাছে মেলটা 2 থেকে এসছে। কিন্তু যদি ড্রপ ডাউন বক্সে ক্লিক করা যায় তাহলে দেখা যায় যে না, আমি বিসিসিতে রয়েছি। তো জেনারেলি অনেকে কি হয়, যদি প্রফেশনাল মেল সেন্ড করতে চায় তাহলে কিন্তু বিসিসিতে রেখে প্রফেশনাল মেল সেন্ড করে না, ডিরেক্ট মেল সেন্ড করে দেয়। কিন্তু হ্যাঁ, কিছু বিজনেসের ক্ষেত্রে দেখা যায় যে বিসিসিতে রেখে মেল করা হচ্ছে। কিছু জায়গায় কিন্তু ওয়ার্ক প্লেসের ক্ষেত্রে দেখা যায় যে বিসিসিতে রেখে মেল করা একদমই রেস্ট্রিক্ট করে দেওয়া হয়, অর্থাৎ তুমি পারমিশন ছাড়া কাউকে বিসিসিতে রেখে মেল করতে পারবে না। চলো এবারে আসি মেলের সাবজেক্টে। সবসময় মনে রাখবে যে ইমেলের আমরা যে সাবজেক্ট লিখবো সেই সাবজেক্টটা সবসময় ছোট হবে, অ্যাট্রাক্টিভ হবে এবং টু দ্য পয়েন্ট হবে। অর্থাৎ আমি কি বলতে চাইছি সেটা আমাকে গুছিয়ে ছোট্ট করে সুন্দরের মধ্যে তুলে ধরতে হবে এখানে। এবং যদি মেলের সাবজেক্ট অ্যাট্রাক্টিভ না হয় সেক্ষেত্রে অফেন মেল রিজেক্ট করে দেওয়া হয়, বা মেল হয়তো পেছনে অনেক মেলের মধ্যে পড়ে যায়, পড়াই হয় না। একটুখানি নিজেদের মেলের সাবজেক্ট সুন্দর করে লিখবে। নাও এইবারে নিচে এই যে সাদা অংশটা পড়ে রয়েছে এইখানে আমরা মেল লিখবো। সাবজেক্টে পুরো মেল লিখবো না, আমরা মেল লিখবো নিচে। ওকে, এবারে মেলের বডির ব্যাপারে কথা বলি। মেল বডির কিছু পার্টস রয়েছে, যেরকম ফার্স্টে থাকে গ্রিটিংস। গ্রিট আমরা কাউকে কিরকম ভাবে করব, তার নাম বলে, রাইট? কিন্তু এখানে কিছু প্যাটার্ন রয়েছে, যেরকম ফার্স্টের প্যাটার্নটা ফর্মাল গ্রিটিংস। ডিয়ার মিস্টার স্মিথ, আমরা ডিয়ার লিখছি, তারপরে মিস্টার অর মিস লিখছি এবং তারপরে তার লাস্ট নেম লিখছি। এটা আমরা কখন করব, আমরা ট্রিমেন্ডাস প্রফেশনাল সেটিং এ যখন আমরা ফর্মালি কাউকে মেল লিখতে চাইছি তখন আমরা এরকম ভাবে গ্রিট করব। যখন আমরা কাউকে দেখিনি বা তাকে আমরা মেল লিখতে চাইছি স্টিল আমরা এভাবে করতে পারি, বা কিছু ক্ষেত্রে যদি কারোর সাথে আমাদের খুব প্রফেশনাল রিলেশন থাকে সেই ক্ষেত্রে আমরা এটা করতে পারি। যে কোনো জেনারেল ইনকোয়ারি বা ফর্মাল রিকোয়েস্টের জন্য অনেক সময় কি হয় যে কিছু জায়গায় আমি কাউকে মেল লিখছি বাট আমি জানি না যে যে মেলটা রিসিভ করছে সে কে, অর্থাৎ তিনি পুরুষ না মহিলা সেটা আমি জানি না, বা তার নাম আমি জানি না, রাইট? তো সেই ক্ষেত্রে আমরা লিখবো টু হুম ইট মে কনসার্ন। To whom it may concern. Similar to whom it may concern, এর পরেরটা হচ্ছে dear sir or ma'am. অর্থাৎ এখানে আমরা জানি না যে যে মেল রিসিভ করছে সে sir না ma'am. Dear sir or ma'am. Generally যে কোনো জায়গায় আমরা যে কোনো রিকোয়েস্ট রাখার ক্ষেত্রে বা কোনো ফর্মাল অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে dear sir or ma'am দিয়ে স্টার্ট করি। প্রফেশনাল সেটিং এর ক্ষেত্রে বা কাউকে হয়তো আমরা চিনি সেই ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করতে পারি dear এবং তারপরে ফার্স্ট নেম, যেরকম dear Tom. ইনফর্মাল গ্রিটিংস আমরা কিরকম ভাবে করব, এই ক্ষেত্রে আমরা হাই বা হ্যালো দিয়ে তারপরে কারোর নাম ব্যবহার করতে পারি। প্লিজ রিমেম্বার, হ্যালো বা হাই আমরা প্রফেশনাল সেটিং এ ব্যবহার করি, বাট হ্যালো is considered as the most professional one, whereas hi is slightly more friendly and casual. For example, hi John or hello John. ভীষণই ক্যাজুয়াল বন্ধুদের জন্য, কলিগসদের জন্য ব্যবহার করার জন্য রয়েছে hey. Hey John, hey Sarah, hey Tom. And it sounds very casual. Remember, professional setting বা formal setting এর ক্ষেত্রে আমরা ব্যবহার করি না। এবারে গ্রিটিংস তো হয়ে গেল, লেখা শেষ। এরপরে কমা দিয়ে নিচে একদম আমরা বাঁদিক থেকে যেটা লেখা শুরু করব প্রথম সেন্টেন্স সেখানে কি হবে। তাহলে ফর্মাল ওপেনিং গুলো আমরা চলো কিছু শিখে নিই। নাম্বার 1, I hope this email finds you well. অর্থাৎ আশা রাখছি তুমি ভালো আছো। কোনো পজিটিভ নোটের সাথে ফর্মাল ইমেল স্টার্ট করার জন্য আমরা এই সেন্টেন্সটা ব্যবহার করতেই পারি, বা আমরা এটাও বলতে পারি I am writing to inform you about, অর্থাৎ আমি লিখছি আপনাকে জানানোর জন্য যে, about এর পরে আমরা যেটার জন্য লিখছি সেটা বলবো, যেরকম I am writing to inform you about the upcoming changes to our policy. কোনো ইম্পর্টেন্ট ইনফরমেশন পাস করার সময়
আমরা এটা দিয়ে কোনো মেইল স্টার্ট করতে পারি। বা আমরা আগের যে সেন্টেন্সটা শিখেছি, আই হোপ দিস ইমেল ফাইন্ডস ইউ ওয়েল, সেটা লেখার পরেও আমরা এটা লিখে মেইল স্টার্ট করতে পারি। আমরা ঠিক এই সেন্টেন্সটার বদলে যদি অন্য কোনো সেন্টেন্স খুঁজি, তাহলে সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি এই সেন্টেন্সটা। দেখো, আই এম রিচিং আউট টু ইউ রিগার্ডিং। আই এম রিচিং আউট টু ইউ রিগার্ডিং। রিচ আউট মানে হচ্ছে কারোর সাথে যোগাযোগ করা, কন্ট্যাক্ট করা। তাহলে এখানে আমি বলছি আমি আপনার সাথে কন্ট্যাক্ট করছি, তার কারণ হচ্ছে, বা আমি আপনার সাথে এই বিষয়ে কন্ট্যাক্ট করছি, এবং তারপরে আমরা বিষয়টা মেনশন করব। ফর এক্সাম্পল, I am reaching out to you regarding your recent inquiry about our services. কোনো মেইলে তোমরা যদি polite, positive touch add করতে চাও, ফর্মাল মেইলের ক্ষেত্রে তোমরা তাহলে এরকম ভাবে মেইলটা স্টার্ট করতে পারবে। I hope you're having a productive week. Productive week মানে হচ্ছে যে, উইক মানে তো সপ্তাহ, এটা তোমরা জানো। প্রোডাক্টিভ মানে হচ্ছে যে সপ্তাহটায় প্রচুর কাজ থাকে, কাজ ভর্তি থাকে। চলো শিখি কিছু ইনফর্মাল ওপেনিংস। I hope you are doing well. আশা রাখছি তুমি ভালো আছো। বন্ধুত্বপূর্ণভাবে কাউকে মেইল করার জন্য আমরা এটা লিখে মেইল স্টার্ট করতে পারি। সবকিছু কেমন চলছে, অর্থাৎ তুমি কেমন আছো, হাউ আর থিংস গোয়িং, জাস্ট ওয়ান্টেড টু চেক ইন উইথ ইউ। চেক ইন করা মানে হচ্ছে কারোর খোঁজ নেওয়া, তার ব্যাপারে জানা। সো এখানে আমি বলছি আমি কেবলমাত্র তোমার খোঁজ নিতে চাইছিলাম। এবারে ওপেনিং তো হয়ে গেল, কিন্তু কি কারণে মেইল লিখছি, কারণটা কি, সেটার ব্যাপারে একটু বিস্তারিত আমাদের এবার বলতে হবে। তাহলে কিভাবে শুরু করবো চলো দেখি। যদি তোমাদের ইমেল ওপেনই হয় আই এম রাইটিং টু ইনফর্ম ইউ অ্যাবাউট অর আই এম রিচিং আউট টু ইউ রিগার্ডিং দিয়ে, তাহলে সেই ক্ষেত্রে তোমরা কিন্তু ডিরেক্ট পারপাসে এন্টার করে গেছো। বাট যদি তোমরা লেখো আই হোপ দিস মেইল ফাইন্ডস ইউ ওয়েল, ইনফ্যাক্ট যদি তোমরা এটাও লিখে থাকো আই হোপ ইউ আর ডুইং ওয়েল, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তোমরা এখনো নিজেদের পারপাস ওপেন করোনি, এবং সেই ক্ষেত্রে নিজেদের পারপাসের ব্যাপারে যদি তোমরা বলতে চাও আর একটু ইলাবোরেট ভাবে, তাহলে সেই ক্ষেত্রে এই সেন্টেন্স গুলো দিয়ে তোমরা শুরু করবে। যদি তোমাদের কোনো জিনিসের অনুরোধ থাকে তাহলে তোমরা এরকম ভাবে মেইল শুরু করবে, আই এম রাইটিং টু রিকোয়েস্ট, আই এম রাইটিং টু রিকোয়েস্ট, এবং তারপরে যেটা রিকোয়েস্ট রয়েছে সেটা মেনশন করবে। যেরকম এক্সাম্পল দেখো, আই এম রাইটিং টু রিকোয়েস্ট আ কপি অফ দ্য লেটেস্ট রিপোর্ট। বা আমরা এভাবে বলতে পারি আই এম রাইটিং টু ইনকোয়ার অ্যাবাউট। কোনো জিনিসের ব্যাপারে প্রশ্ন থাকলে তখন সেই ক্ষেত্রে আমরা এরকম ভাবে শুরু করব। যেমন আই এম রাইটিং টু ইনকোয়ার অ্যাবাউট দ্য স্ট্যাটাস অফ মাই অ্যাপ্লিকেশন। কোনো বিষয় বা কোনো সমস্যা যদি আমরা কারোর নজরে আনতে চাই, তাহলে সেই ক্ষেত্রে আমরা এই সেন্টেন্সটা ব্যবহার করব, আই উড লাইক টু ব্রিং টু ইউর অ্যাটেনশন, এবং তারপরে যে সমস্যাটা রয়েছে সেটার ব্যাপারে আমরা মেনশন করব। যেমন আই উড লাইক টু ব্রিং টু ইউর অ্যাটেনশন আ ডিসক্রিপেন্সি ইন আওয়ার বিলিং। কোনো বিষয় সম্পর্কে কাউকে যদি আমরা আগে থাকতে ইনফর্ম করে রাখতে চাই এবং তার জন্য যদি আমরা মেইল করি, যেরকম কোনো চেঞ্জেস হয়েছে বা নতুন কোনো আপডেট রয়েছে সেটার ব্যাপারে আমরা যদি কাউকে মেইল করি, তাহলে সেই ক্ষেত্রে আমরা এরকম ভাবে শুরু করব, প্লিজ বি ইনফর্মড দ্যাট, প্লিজ বি ইনফর্ম দ্যাট, এবং দ্যাটের পরে আমরা সেই বিষয়টা বলবো। যেরকম ধরে নাও কোনো মিটিং রিশেডিউল হয়েছে, তাহলে সেই ক্ষেত্রে আমি কিভাবে বলবো, প্লিজ বি ইনফর্ম দ্যাট দ্য মিটিং হ্যাজ বিন রিশেডিউলড টু নেক্সট ফ্রাইডে। এগুলো ছিল যে আমরা ফর্মাল পারপাস কিরকম ভাবে স্টেট করবো বা ফর্মালি কিরকম ভাবে নিজেদের পারপাসের ব্যাপারে বলবো। ইনফর্মালি নিজেদের পারপাসের ব্যাপারে আমরা কিভাবে বলতে পারি, আই ওয়ান্টেড টু আস্ক ইফ, আমি জিজ্ঞাসা করতে চাইছিলাম যে, এবং তারপরে নিজেদের সমস্যার কথা বলবো। যেরকম I wanted to ask if you are available for a meeting tomorrow. আমি জিজ্ঞাসা করতে চাইছিলাম যে তুমি কালকের মিটিং এর জন্য অ্যাভেলেবল আছো কিনা। I am writing to let you know. I am writing to let you know, অর্থাৎ আমি লিখছি তোমাকে জানানোর জন্য যে, আমি লিখছি তোমাকে জানানোর জন্য যে, এবং যেটার ব্যাপারে বলবো সেটা মেনশন করব। যেমন I am writing to let you know that the event has been moved to next week. Or আমরা আরেকটু ক্যাজুয়াল ভাবে এভাবে বলতে পারি, just a quick note to say, মানে খুব তাড়াতাড়ি আমি বলতে চাইছিলাম যে, এবং তারপরে যেটা বলতে চাইছি সেটা মেনশন করব। যেমন just a quick note to say I've completed the report. বলে আমি তোমাদেরকে ফর্মাল এবং ইনফর্মাল দুটো উপায় শিখে রাখছি যাতে তোমরা ডিফারেন্সটা বুঝতে পারো, যে টোনের কতটা ডিফারেন্স রয়েছে। টোনের ডিফারেন্সটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। টোটাল যখন তোমরা ফর্মাল সেটিং এ থাকবে, যখন তোমরা কাউকে চেনো না, ট্রিমেন্ডাস প্রফেশনাল সাউন্ড করতে চাইছো, তখন ডেফিনেটলি তোমরা ফর্মাল সেন্টেন্স গুলোতে স্টিক থাকতে পারো। কিন্তু যখন ধরে না তোমরা তোমাদের সাথে কারুর একবার কথা হয়েছে এবং তারপরে তার সাথে আবার মেইল হচ্ছে, তোমরা তার টোন বুঝে গেছো, অর্থাৎ তুমি বুঝতে পারছো যে ঠিক আছে সে একটু ফ্রেন্ডলি, একটু ক্যাজুয়াল ভাবে আমাকে মেইল লিখছে, তাহলে তোমাদেরও কিন্তু তারপরে সে যে প্যাটার্নে মেইল লিখছে সেই প্যাটার্নটা একটু ফলো করা দরকার। বিষয়টা এরকম না যে আমরা ওয়ার্ক প্লেসে ইনফর্মাল যে সেন্টেন্স গুলো রয়েছে সেগুলো ব্যবহার করি না। ইনফর্মাল বলতে এখানে কিন্তু আমি এরকম কোনো সেন্টেন্স ব্যবহার করছি না যেগুলো অভদ্র। এখানে ইনফর্মাল বলতে একটুখানি লেস ফর্মাল সেন্টেন্স গুলো আমি ব্যবহার করছি,
অর্থাৎ যেখানে হয়তো আমার সাথে কারোর কথা হয়েছে একবার দুবার, আমি যাকে চিনে গেছি, যেমন আমার অফিসার কলিগস এর সাথে যখন আমার কথা হচ্ছে, রাইট, আই এম ট্রাইং টু বি ফর্মাল, বাট অন দি আদার হ্যান্ড আমি একটু ফ্রেন্ডলিও সাউন্ড করতে চাইছি, একটু ক্যাজুয়াল সাউন্ড করতে চাইছি। তো সেই ক্ষেত্রে তো রোজকার যে মেলগুলো আমাদের লেখা হয় বা সবসময় হয়তো মেলে কারোর সাথে যখন আমার কথা হচ্ছে, তখন কিন্তু আমরা সবসময় খুব ফর্মাল টোনে কথা বলি না, আমরা কিন্তু সেই ক্ষেত্রে ইনফর্মাল যে সেন্টেন্স গুলো আছে সেগুলোই একটু ব্যবহার করি। হ্যাঁ, ডেফিনেটলি এক একটা সেন্টেন্সের মিনিং এক এক রকমের, তো একটুখানি বুঝে আমাদের সেই সেন্টেন্স গুলো সিচুয়েশন ওয়াইজ ইউজ করতে হবে। এবারে কোনো ইনফরমেশন আমরা যখন কাউকে দেবো তখন আমরা কিরকম ভাবে দিতে পারি। দেখো, প্রথমে সেন্টেন্সটা প্লিজ ফাইন্ড অ্যাটাচড। প্লিজ ফাইন্ড অ্যাটাচড বলে আমরা যেটা অ্যাটাচ করেছি সেটার ব্যাপারে বলবো। যেমন প্লিজ ফাইন্ড অ্যাটাচড দ্য রিভাইজড কন্ট্রাক্ট ফর ইউর রিভিউ। দেখো, এই ক্ষেত্রে কিন্তু যখন আমি বলছি প্লিজ ফাইন্ড অ্যাটাচড, আমাকে কিন্তু নিচে অ্যাটাচমেন্ট সেকশনে গিয়ে যেটা আমি অ্যাটাচ করেছি সেটা সেন্ড করতে হবে, বা সেটা কিন্তু আমাকে অ্যাড করতে হচ্ছে। তো সেটা যদি তোমরা ভুলে যাও তাহলে কিন্তু হবে না। এবং এই ক্ষেত্রে আমি তোমাদের একটা হ্যাক বলে দিতে পারি যেটা আমাকে হেল্প করতো। প্রথম আমিও কিন্তু প্লিজ ফাইন্ড অ্যাটাচড লেখার পরে অ্যাটাচ করতে ভুলে যেতাম, একদম প্রথমে যখন মেল লেখা শুরু করেছিলাম। তো সেই ক্ষেত্রে আমি তোমাদের একটা হ্যাক বলে দিই, চেষ্টা করবে যখন তুমি জানো কোনো মেলে অ্যাটাচমেন্ট রয়েছে, মেল লেখা শুরু করার আগেই ওই জিনিসটাকে অ্যাটাচ করে দেওয়ার। কোনো পিডিএফ থাকলে, কোনো ফর্ম থাকলে, কোনো ফাইল থাকলে সেটা আগে অ্যাটাচ করবে, তারপর মেল লেখা শুরু করবে। এবং মেল লেখার পরে সবকিছু একবার প্রুফ রিড করে নেবে, দেখে নেবে সবকিছু ঠিক আছে কিনা, তারপরেই মেলটা পাঠাবে। এবং এইভাবে আশা রাখছি যে অ্যাটলিস্ট আমরা অ্যাটাচমেন্ট সেকশনটা মিস করবো না। চলো দেখে নিই পরের সেন্টেন্সটা। আই উড লাইক টু ইনফর্ম ইউ দ্যাট, আমি আপনাকে জানাতে চাই যে, ওপেনিং স্টেটমেন্টের পরে তোমরা এটা দিয়েও শুরু করতে পারো, বা ডিরেক্ট তোমরা এটা দিয়েও চাইলে ওপেন করতে পারো। বাট ধরে নাও তোমাদের কোনো সমস্যার ব্যাপারে তোমরা অলরেডি আগে কথা বলেছো এবং তারপরে কোনো বিষয়ের ব্যাপারে তোমরা অতিরিক্ত ইনফরমেশন দিতে চাও, তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু তোমরা নিচে আর একটা প্যারাগ্রাফ করে এটা স্টার্ট করতে পারো। দেখো, যখন তোমরা কথাগুলো রাখবে নিজেদের, তখন চেষ্টা করবে প্রত্যেকটা প্যারাগ্রাফ ওয়াইজ কথাগুলো রাখতে। যেরকম একটা সমস্যার ব্যাপারে অলরেডি বলার পর যখন তোমরা আরো কোনো জিনিস ইনফর্ম করছো, ওই প্যারাগ্রাফের মধ্যেই কিন্তু ইনফরমেশনটা আর অ্যাড করবে না, বা সেই কোয়েশ্চেনটা আর ইনফরমেশনের ব্যাপারে অ্যাড করবে না। চেষ্টা করবে বিষয়গুলোকে পার্ট ওয়াইজ ডিভাইড করে নেওয়া, তাহলে গিয়ে আমাদের মেলটা একদম ক্লিন থাকবে, পরিষ্কার থাকবে। ওকে, সো এই ক্ষেত্রে তাহলে আমরা কি বলছি, আই উড লাইক টু ইনফর্ম ইউ দ্যাট বলে আমরা যেটা ইনফর্ম করতে চাইছি সেটার ব্যাপারে বলবো। যেমন আই উড লাইক টু ইনফর্ম ইউ দ্যাট আওয়ার অফিস উইল বি ক্লোজড নেক্সট মানডে। বোঝা গেছে? পয়েন্ট দেখি, পূর্ববর্তী কোনো আলোচনার ব্যাপারে যদি আমরা মেনশন করতে চাই তাহলে সেটাকে আমরা এরকম ভাবে বলবো, যেরকম পূর্ববর্তী আলোচনায় আমাদের যে কথা হয়েছিল সেই অনুসারে আমি বলতে চাইছি যে, অর্থাৎ সেটা সূত্র ধরে আমি যদি এখন মেলে কিছু বলতে চাই তাহলে সেক্ষেত্রে আমি শুরু করবো এরকম ভাবে, অ্যাজ ডিসকাসড ইন আওয়ার প্রিভিয়াস করেসপন্ডেন্স। একটু কমপ্লিট করি, উই উইল মুভ অ্যাহেড উইথ দ্য প্রজেক্ট। যদি কোনো ডকুমেন্টেড ইনফরমেশনের ব্যাপারে আমি বলতে চাই এবং সেই অনুসারে কোনো কথা বলতে চাইলে আমি বলবো অ্যাকর্ডিং টু আওয়ার রেকর্ডস, অর্থাৎ আমাদের রেকর্ড অনুসারে। অ্যাকর্ডিং টু আওয়ার রেকর্ডস ইয়োর অ্যাকাউন্ট ইজ আপ টু ডেট। অ্যাকর্ডিং টু আওয়ার রেকর্ডস ইয়োর অ্যাকাউন্ট ইজ আপ টু ডেট। বোঝা গেছে? এবারে দেখি আমরা একটু স্লাইটলি ক্যাজুয়াল ভাবে কিরকম ভাবে আর কিছু সেন্টেন্স ব্যবহার করতে পারি। I've attached মানে আমি অ্যাটাচ করে দিয়েছি, যেরকম I've attached the draft of the proposal। কোনো জিনিসের ব্যাপারে ক্যাজুয়ালি কাউকে ইনফর্ম করার জন্য আমরা এইভাবে বলতে পারি, জাস্ট লেটিং ইউ নো দ্যাট। কেবল আমি তোমাকে জানিয়ে রাখছি যে, একটু বেশি ক্যাজুয়াল, জাস্ট লেটিং ইউ নো দ্যাট আমাদের মিটিংটা হয়তো কোনো সময় রিশেডিউল হয়েছে, তাহলে কিভাবে বলবো, জাস্ট লেটিং ইউ নো দ্যাট our meeting has been moved to 3 p.m. as we talked about before। অর্থাৎ এখানে আমরা প্রিভিয়াস কোনো কমিউনিকেশনকে রেফার করে কথা বলছি, যে যেরকমটা আমাদের আগে কথা হয়েছিল। as we talked about before I've made the necessary changes to the document। এবার যদি আমরা নিজেদের কোনো অবজারভেশনের ব্যাপারে বলতে চাই, অর্থাৎ আমি কোনো জিনিস নোটিস করেছি সেটার ব্যাপারে যদি আমি মেনশন করতে চাই, তাহলে আমি স্টার্ট করতে পারি এইভাবে, ইট লুকস লাইক। ইট লুকস লাইক অর্থাৎ দেখে মনে হচ্ছে যে, যতদূর মনে হচ্ছে যে। যেমন it looks like we might need more time to finish the project। এইবার আসছে রিকোয়েস্টের পালা। যদি আমাদেরকে ফর্মালি রিকোয়েস্ট করতে হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা স্টার্ট করতে পারি could you please দিয়ে। could you please send me the updated file by tomorrow? কালকের মধ্যে তুমি কি আমাকে আপডেটেড ফাইলটা পাঠিয়ে দিতে পারবে? I would appreciate if you could। আমি প্রশংসা জানাবো যদি তুমি পারো, এবং যেটা পারো অর্থাৎ আমি যেটা চাই তুমি করো সেটার ব্যাপারে মেনশন করব। যেমন I would appreciate if you could review the document and provide feedback। May I request you to? May I request you to মানে
আমি কি আপনাকে অনুরোধ করতে পারি যে কোনো জিনিসের ব্যাপারে করার জন্য, কোনো কাজ করার জন্য তাকে আমি রিকোয়েস্ট করতে চাইছি এখানে, যেরকম মে আই রিকোয়েস্ট ইউ টু কনফার্ম ইউর অ্যাটেন্ডেন্স অ্যাট দ্য মিটিং, বা আমরা এখানে কাইন্ডলিও ব্যবহার করে বলতে পারতাম কাইন্ডলি কনফার্ম ইউর অ্যাটেন্ডেন্স অ্যাট দ্য মিটিং। বা আমরা যদি কারোর কাছ থেকে কোনো জিনিস চাই, কোনো জিনিসের রিকোয়েস্ট থাকে, সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি কাইন্ডলি প্রোভাইড, যেমন kindly provide the necessary documents at your earliest convenience. Informal request, can you send me the file? তুমি কি আমাকে ফাইলটা পাঠাতে পারবে? Simply can you। পরেরটা do you mind এর পরে আমরা কি কাজটাকে দিয়ে করাতে চাইছি সেটা মেনশন করব, যেরকম do you mind checking this for me? তুমি কি আমার জন্য এটা চেক করবে প্লিজ? অর্থাৎ কিছু মনে না করলে প্লিজ এটা আমার জন্য একটু চেক করো। Would you be able to? তুমি কি করতে সক্ষম হবে? Would you be able to? এবং তারপরে সেই কাজটার ব্যাপারে মেনশন করব, যেমন Would you be able to help me with this task? Could you help with? With এর পরে আমরা কাজ মেনশন করব, Could you help with? তুমি কি আমাকে সাহায্য করতে পারবে এটায়? এবং যেটার ব্যাপারে সাহায্য করতে বলছি সেটা অবশ্যই মেনশন করব, যেরকম Could you help with organizing the event? নাও মেইলের এন্ডিং এর দিকে, অর্থাৎ একটুখানি নিচের দিকে এসে অনেক কিছু লেখার পরে যখন আমরা কাউকে এটা বলতে চাইছি যে তোমার আরো কিছু লাগলে আমাকে বলো, বা কোনো সাহায্য চাইলে আমাকে ডেফিনেটলি কল করো, এরকম ক্ষেত্রে, অর্থাৎ যেখানে আমি কারোকে নিজের অ্যাসিস্ট্যান্স প্রোভাইড করতে চাইছি, সেই ক্ষেত্রে আমরা কোন কোন সেন্টেন্স ব্যবহার করতে পারি? অতিরিক্ত সহযোগিতার জন্য তোমরা যে সেন্টেন্সগুলো ব্যবহার করতে পারো ফর্মাল সেটিং এ, সেগুলো দিয়ে আগে স্টার্ট করছি। ইফ ইউ রিকোয়ার এনি ফার্দার ইনফরমেশন প্লিজ ডু নট হেজিটেট টু কন্ট্যাক্ট মি। অর্থাৎ আপনার যদি আরো তথ্যের প্রয়োজন হয় অনুগ্রহ করে আমাকে কন্ট্যাক্ট করতে দ্বিধাবোধ করবেন না। পরেরটা should you need any assistance please feel free to reach out। এর মানে হচ্ছে যদি আপনার আরো কোনো সহযোগিতার দরকার হয় অনুগ্রহ করে নির্দ্বিধায় যোগাযোগ করবেন। I am available to discuss this further if needed। তার মানে আরো আলোচনার প্রয়োজন হলে এই বিষয়ে আমি উপলব্ধ রয়েছি। যখন আমরা জানি যে কোনো বিষয়ের ব্যাপারে আরো আলোচনা হতে পারে, যেরকম কোনো কোম্পানি থেকে যখন আমি রেজিগনেশন নেব এবং আমি রেজিগনেশন ইমেল পাঠিয়েছি সেই ক্ষেত্রে, বা হয়তো প্রমোশনের ব্যাপারে কোনো ইমেল পাঠিয়েছি সেই ক্ষেত্রে, এবং আমার যখন মনে হচ্ছে যে এখানে আলোচনার দরকার হতে পারে, তাহলে সেই ক্ষেত্রে আমি মেইলটা কিন্তু এন্ড করবো এরকম ভাবে যে যদি আপনার কোনো আলোচনার দরকার পড়ে বা এই বিষয়ে আপনি যদি আলোচনা করতে চান আমি রয়েছি, তাহলে তখন আমরা এটা দিয়ে এন্ড করতেই পারি, রাইট? আমরা আরো বলতে পারি let me know if you need anything। তোমার যদি আরো কিছু লাগে আমাকে জানিও। if you have any questions just ask। তোমার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে জিজ্ঞাসা করো। I'm here to help if you need it। অর্থাৎ যদি দরকার পড়ে আমি সাহায্যের জন্য রয়েছি। Now it's time for your closing sentences। এবার মেইল পুরো লেখা হয়ে গেছে এবং এই সেন্টেন্সটা দিয়ে আমরা ক্লোজ করব আমাদের এতক্ষণের লেখা মেইলটা। Thank you for your time and consideration। এর মানে কি? কেউ যখন মেইলটা পড়েছে, তাদের সময় আমাকে দিয়েছে, সেটার জন্য আমরা তাদেরকে বলছি যে আমি আপনাকে ধন্যবাদ জানাই। অর্থাৎ আপনার সময় এবং বিবেচনা করার জন্য আপনাকে ধন্যবাদ। পরেরটা দেখো, I look forward to your prompt response। prompt response মানে কি? prompt মানে হচ্ছে দ্রুত। তো আপনার দ্রুত উত্তরের জন্য বা দ্রুত জবাবের জন্য আমি উন্মুখ হয়ে রয়েছি। I await your reply। আমি আপনার উত্তরের অপেক্ষা করছি। অনেকে দেখা যায় যে এর আগে যে তোমাদের সেন্টেন্স গুলো শেখালাম সেগুলো দিয়েও ইমেল ক্লোজ করতে, যেরকম let me know if you have any questions। একটু আগে আমি তোমাদের অফারিং অ্যাসিস্ট্যান্স শিখিয়েছিলাম, অনেকে দেখা যায় সেরকম কিছু সেন্টেন্স দিয়েও মেইল ক্লোজ করতে, যেরকম প্লিজ let me know if you have any questions। যদি আরো কোনো প্রশ্ন থাকে আমাকে দয়া করে জানাবেন। ইনফর্মাল ক্লোজিং এর ক্ষেত্রে আমরা এত কথা বলি না, আমরা সেই ক্ষেত্রে কেবলমাত্র ব্যবহার করি ফার্স্ট একটা দেখো থ্যাঙ্কস। কুইক ফ্রেন্ডলি সাইন অফ এর জন্য আমরা কেবলমাত্র থ্যাঙ্কস ব্যবহার করব। খুব তাড়াতাড়ি আবার কথা বলবো, তার জন্য আমরা খালি বলবো টক সুন। কোনো উত্তরের অপেক্ষা করলে আমরা বলবো লুকিং ফরওয়ার্ড টু হিয়ারিং ফ্রম ইউ। অর্থাৎ তোমার থেকে রিপ্লাই এর জন্য আমি উন্মুখ হয়ে রয়েছি বা তোমার থেকে আবার শোনার জন্য আমি ওয়েট করে রয়েছি। অর সিম্পলি বেস্ট উইশেস লিখেও আমরা সাইন অফ করতে পারি। ফর্মাল ইমেলের ক্ষেত্রে রেসপেক্টফুলি, বেস্ট রিগার্ডস, সিনসিয়ারলি, ফেথফুলি এগুলো লিখে তারপরে নিজেদের নাম মেনশন করে আমরা ইমেল ক্লোজ করি। এবং ইনফর্মাল ইমেলের ক্ষেত্রে বেস্ট রিগার্ডস, চিয়ার্স, টেক কেয়ার, তারপর নিজেদের নাম মেনশন করে আমরা মেলের থেকে সাইন অফ করি। দাঁড়াও, কি মনে হলো হয়ে গেল আজকে শেখা? না, রয়েছে। এবার রয়েছে তোমাদের জন্য কিছু ইমেল অ্যাব্রিভিয়েশন। স্ক্রিনটা পজ করো, ভিডিওটা পজ করে দেখে নাও ইমেল অ্যাব্রিভিয়েশন গুলো কি। এগুলো একটুখানি তোমাদের পড়ে মুখস্থ করে নিতে হবে যাতে তোমাদের হেল্প হয়।
মেল লেখার সময় আমরা কিছু শর্ট ফর্ম ব্যবহার করি এবং এগুলো আমাদের একটু জেনে রাখা দরকার। এর বাইরে কিন্তু আমরা কোনো শর্ট ফর্ম মেলের সময় ব্যবহার করি না। শর্ট ফর্ম ইন দ্য সেন্স যেরকম তোমরা হোয়াটসঅ্যাপে লেখো বিকজ কে BCZ, এই টাইপের কোনো শর্ট ফর্ম আমরা কিন্তু মেল লেখার সময় ব্যবহার করব না, বাট যেগুলো ব্যবহার করি সেগুলো স্ক্রিনে তোমাদের জন্য দেওয়া হলো। এরপরে তোমাদের অ্যাটাচমেন্টের জন্য দেখবে এখানে ক্লিপ মতন এই যে সাইনটা রয়েছে, এই সাইনটার উপরে তোমরা ক্লিক করবে এবং এখানে ক্লিক করলেই তোমাদের ডকুমেন্টে নিয়ে যাবে বা তোমাদের যে ফাইল রয়েছে সেখানে নিয়ে যাবে। সেখান থেকে ফাইল চুজ করলে যেটা তোমরা অ্যাটাচ করতে চাও সেটা অ্যাটাচ হয়ে যাবে। এবার আসছি সিগনেচার পার্টে। অনেককে দেখবে যে মেল লেখার সময় প্রতিবারই তাদের ইয়ার্স, ফেথফুলি অর রিগার্ডস এর নিচে তাদের নামের পরে নিজেদের ডেজিগনেশন, ফোন নাম্বার এটসেট্রা মেনশন থাকে। এবং তোমরাও যদি চাও যে সবাইকে মেল করবে বা প্রত্যেক দিনে যদি আমাদের প্রচুর মেল করতে হয় এবং প্রত্যেকবার গিয়ে গিয়ে যদি আমরা চাই এই হ্যাপাটাকে অ্যাভয়েড করতে, এই ঝামেলাটাকে অ্যাভয়েড করতে, তাহলে আমরা যেটা করতে পারি সেটা হলো এখান থেকে আমরা সিগনেচার অপশনে যেতে পারি এবং এখানে গিয়ে আমরা যে জিনিসগুলো অ্যাড করে রাখতে চাই সেগুলো আমরা অ্যাড করে দিতে পারি। তাহলে কি হবে, প্রত্যেকবার মেল লেখার সময় আমাদের রিগার্ডস এর পরে আর বারবার করে এক জিনিস লিখতে হবে না। যেটা আমরা এখানে লিখে রাখলাম সেটা কিন্তু প্রত্যেকবার মেলে অটোমেটিক্যালি চলে যাবে। And that's it guys, I hope that it helped you. দেখো আজকে আমরা কত ইন ডিটেইলে মেল লেখা শিখলাম। মেল লেখার সময় আরো যে কটা জিনিস তোমাদের খেয়াল রাখতে হবে সেগুলো একটুখানি তোমাদেরকে বলে রাখি। যে জিনিসগুলো এরপরে তোমরা খেয়াল রাখবে সেগুলো হলো, নাম্বার 1, মেল লেখার সময় কখনো পুরো একটা সেন্টেন্স বড় হাতের লিখবে না। নাম্বার 2, মেল লেখার সময় চেষ্টা করবে যাতে কোনো শর্ট ফর্ম ইউজ না করা যায়, যেরকম BCZ, ND ফর and, or ফর এক্সাম্পল আমরা যেরকম EXMP লিখি এক্সাম্পলের জন্য সেগুলো। হোয়াটসঅ্যাপ, ফেসবুক বা সোশ্যাল মিডিয়াতে তোমরা যে শর্ট ফর্মগুলো ব্যবহার করো সেগুলো কিন্তু মেল লেখার সময় করা যাবে না। মাথায় রাখতে হবে এটা ফর্মাল কমিউনিকেশনের একটা মিডিয়াম। এখানে আমাদের সমস্ত কিছু ফুল লিখতে হবে, অর্থাৎ ফুল ওয়ার্ড ঠিক যেরকম ঠিক সেরকম লিখতে হবে। এটা ছাড়াও আরো একটা জিনিস যেটা মাথায় রাখতে হবে সেটা হলো কখনো মেল লেখার সময় বিভিন্ন ধরনের কালারের ব্যবহার করবে না। যদি আমরা কোনো সেন্টেন্সকে একটুখানি সুন্দর করে লিখতে চাই, ধরে নাও পয়েন্টস করতে চাইছি, সেক্ষেত্রে আমরা পয়েন্টারের ব্যবহার করব এবং যে কালারগুলো আমরা মেলে ব্যবহার করতে পারবো সেটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড ব্লু। যদি কোনো হায়ার অথরিটি থেকে তোমার কাছে মেল আসে সেই ক্ষেত্রে একমাত্র লক্ষ্য করবে যে তারা হয়তো সেই সেন্টেন্সটাকে বোল্ড লিখে বা সেটাকে হয়তো ফন্টটা চেঞ্জ করে তারা হয়তো সেটাকে হাইলাইট করে ইয়েলো করেছে। বাট তুমি যদি সেই অথরিটিতে না থাকো বা সেই হায়ার পজিশনে না থাকো তাহলে সেই ক্ষেত্রে তোমার কাছে কিন্তু এইটার পারমিশন থাকে না। তাহলে হট করে কোনো একটা সেন্টেন্সের নিচে আন্ডারলাইন করা, সেটাকে বোল্ড করে দেওয়া বা হয়তো সেটাকে কার্সিভে করা বা ইটালিক করা, এগুলো একদমই করবে না। মেল লেখার জন্য সবসময় যে ফন্টগুলো তোমরা ইউজ করবে সেগুলো হলো এরিয়াল আর নয়তো ক্যালিব্রি। টাইমস নিউ রোমানও করতে পারো, আমি জানি অনেকে তোমরা জিজ্ঞাসা করবে, ইয়েস ইউ ক্যান অলসো ইউজ দ্যাট। মেল লেখার সময় আমরা কোনো স্মাইলি বা ইমোজি অ্যাড করব না। মেল লেখার পরে সবসময় মেলটাকে আমাদের প্রুফ রিড করতে হবে। কোনো প্রকারের সার্কাজম বা হিউমার আমরা মেল লেখার সময় অ্যাড করব না, কারণ লেখা যেহেতু এটা রিটেন কমিউনিকেশন, মানুষে কিন্তু আমাদের হিউমার বা সার্কাজম বুঝবে না। পাঞ্চুয়েশনের প্রতি একটু খেয়াল রাখতে হবে, ভুলভালভাবে পাঞ্চুয়েট করা যাবে না। চেষ্টা করতে হবে যাতে মেল ক্লিয়ার থাকে এবং তার জন্য দরকার পড়লে পয়েন্টার্স এর ব্যবহার করতে হবে, বুলেটস এর ইউজ করতে হবে, আর নয়তো আমাদের প্রত্যেকটা কথা প্যারাগ্রাফ ওয়াইজ ডিভাইড করতে হবে, যেটা আমি তোমাদের একটু আগেও শিখিয়েছি। তাতে মেল ক্লিয়ার থাকবে, সুন্দর থাকবে। মেলের এন্ডিং যাতে প্রপার ভাবে হয় সেটার প্রতি একটু খেয়াল রাখবে এবং যেরকম ভাবে তোমরা মেল এন্ড করতে পারবে তোমাদেরকে শিখিয়ে দিয়েছি। আর চলো এবার ফাইনালি এখানে এই ক্লাসটা এন্ড করা যাক। আজকের এই ক্লাসটা অনেক বড় ছিল আমি জানি, বাট এই ক্লাসটা পুরোটাই করানো হয়েছে যাতে তোমাদের ইমেল রাইটিং এর সেন্সটা পুরোপুরি ভাবে আমি ডেভেলপ করতে পারি। যদি ক্লাসটা হেল্পফুল মনে হয় তাহলে অতি অবশ্যই লাইক করে দিও, শেয়ার করো নিজের বন্ধুদের মধ্যে বা তাদের মধ্যে যাদেরকে তোমরা মেল লেখা শেখাতে চাও, এবং সাবস্ক্রাইব করো চ্যানেলে যদি তোমরা নতুন হও আরো এরকম ইংলিশ লার্নিং কন্টেন্টের জন্য। চলো দেখা হচ্ছে তোমাদের প্রত্যেকের সাথে আবার পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি। আনটিল দেন, keep practicing. Thank you so much from my side today.